সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনের ফলাফল ঘিরে ইসলামপন্থী রাজনীতির অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কতটা কৌশলগত সাফল্য কিংবা আত্মঘাতী ভুল ছিল, এই প্রশ্নটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে। নির্বাচনী পরিসংখ্যান, ভোটের ব্যবধান, জোটগত সমন্বয় এবং আসন বণ্টনের বাস্তবতা বিচার করলে দেখা যায় আবেগ ও রাজনৈতিক আত্মবিশ্বাসের জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত বাস্তব নির্বাচনী অঙ্কের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। বরং এই বিচ্ছেদে কার লাভ কার ক্ষতি তা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে স্পষ্ট হয়ে ওঠে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। জোট গঠনের সময় চরমোনাইকে ৫০টি আসন দেয়া হয়েছিল। এটি কোনো ছোট ছাড় ছিল না। ইসলামপন্থী রাজনীতিতে নিজেদের একটি স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এই ৫০ আসন ছিল একটি কৌশলগত স্বীকৃতি। কিন্তু বাস্তবে সেই ৫০ আসনের মধ্যে ৪৯টিতে নির্বাচন করেছে জামাত এবং শরিকরা। একটি আসন সম্মানসূচকভাবে ছেড়ে দেওয়া হয়েছিল চরমোনাইয়ের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের জন্য। ফলাফল বলছে ওই ৫০ আসনের মধ্যে জোট পেয়েছে ৭টি আসন, ৬টি জামাত এবং একটি বাংলাদেশ খেলাফত মজলিস। অন্যদিকে চরমোনাই এককভাবে জিতেছে মাত্র একটি আসনে, বরগুনায়। অর্থাৎ যৌথ শক্তির জায়গায় দাঁড়িয়ে যে ৮টি আসন সম্ভাব্য ছিল, বিচ্ছিন্ন অবস্থানে তা নেমে এসেছে কার্যত একটিতে। এখানে মূল প্রশ্ন দাঁড়ায়, চরমোনাই যদি জোটে থাকত তাহলে কি তারা নিশ্চিতভাবে ৮টি আসন পেত? নির্বাচনী ফল বিশ্লেষণ বলছে অন্তত জোটের জেতা ৭টি আসনের ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব থাকত, কারণ আসনগুলো জোটের প্রতীকে জেতা হয়েছে এবং জোটগত ভোট ট্রান্সফারের বাস্তবতা বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত। অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন জোটবদ্ধভাবে নির্বাচন করেছে তখন তাদের ভোট ব্যাংক শরিক দলকে কার্যকরভাবে ট্রান্সফার করেছে। চরমোনাই সেই ভোট ব্যাংকের সুবিধাভোগী হতে পারত। বাস্তবে এককভাবে ২৫৭ আসনে নির্বাচন করে ৯৬% আসনে জামানত হারানো প্রমাণ করে যে মাঠ পর্যায়ে শক্তি ও ভোট ব্যাংক সম্পর্কে তাদের ধারণা অতিরঞ্জিত ছিল। টি এ গ্রেড আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী হলেও বাস্তবসম্মত ছিল না। এ গ্রেড আসন বলতে যেখানে জয়ের সম্ভাবনা তুলনামূলক বেশি, সংগঠন শক্তিশালী এবং প্রতিদ্বন্দ্বিতা প্রধান ২ বা ৩ দলের মধ্যে সীমাবদ্ধ, সেসব আসন বোঝানো হয়। সেখানে তৃতীয় বা চতুর্থ শক্তি হিসেবে দাঁড়িয়ে ভোটের উল্লেখযোগ্য অংশ পাওয়া কঠিন। ফলাফল বলছে ফয়জুল করিমের আসন ছাড়া অধিকাংশ জায়গায় তারা দ্বিতীয় অবস্থানেও যেতে পারেনি। এটি শুধু সাংগঠনিক দুর্বলতা নয়, এটি কৌশলগত মূল্যায়নের ঘাটতির প্রতিফলন। চরমোনাই নেতৃত্বের একটি প্রচ্ছন্ন ধারণা ছিল তারা স্বতন্ত্রভাবে তৃতীয় বৃহত্তম দল হয়ে উঠতে পারবে, কিন্তু বাস্তবতায় তৃতীয় বৃহত্তম দল হওয়ার জন্য শুধু ভোটের শতাংশ নয়, আসন সংখ্যা ও ভৌগোলিক বিস্তার জরুরি। ২.৭% ভোট নিয়ে জাতীয় রাজনীতিতে বড় অবস্থান দাবি করা কঠিন। বিপরীতে জোটে থাকলে সম্ভাব্য ভোট শতাংশ ৫% উন্নীত হতে পারত, যা উচ্চকক্ষের প্রতিনিধিত্ব, সংরক্ষিত নারী আসন, এমনকি বিরোধী দলীয় কাঠামোতে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চরমোনাই বেরিয়ে যাওয়ায় জামাতের ক্ষতি কতটুকু হয়েছে। অনেকের ধারণা ছিল ইসলামপন্থী ভোট বিভক্ত হলে জামাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, কিন্তু আসন ভিত্তিক ভোট বিশ্লেষণ করলে দেখা যায় জামাত যেসব আসনে হেরেছে সেখানে ইসলামী আন্দোলনের প্রাপ্ত ভোট যোগ করলেও জয়ের ব্যবধান পুষিয়ে নেওয়া সম্ভব ছিল না। অর্থাৎ পরাজিত আসনগুলোতে ভোট বিভক্তির কারণে ফল পাল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বরং জামাত একক শক্তি হিসেবে ৬টি আসন বেশি পেয়েছে, যা তাদের সাংগঠনিক ভিত্তি দৃঢ় থাকার প্রমাণ। ভোটের সামগ্রিক শতাংশ বৃদ্ধিও জামাতের জন্য একটি বড় লাভ। ৩-৪% ভোট বৃদ্ধি উচ্চকক্ষে ৩-৪টি অতিরিক্ত আসন এনে দিতে পারে, যা আইন প্রণয়ন, কমিটি গঠন এবং সংসদীয় কৌশলে গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্বল্পমেয়াদে চরমোনাই বেরিয়ে যাওয়ায় জামাতের যে বড় ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি, বরং তারা তাদের কোর ভোট সংহত করতে পেরেছে।
অন্যদিকে চরমোনাইয়ের রাজনৈতিক অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়েছে। এককভাবে জেতা একটি আসন তাদের সাংগঠনিক উপস্থিতি প্রমাণ করলেও জাতীয় শক্তি হিসাবে অবস্থান জোরালো করে না। যদি তারা জোটে থাকত তাহলে অন্তত ৮ জন এমপি ও ১-২ জন নারী এমপি উচ্চকক্ষে ২-৩টি অতিরিক্ত প্রতিনিধিত্ব এবং জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে প্রভাব বিস্তারের সুযোগ পেত। বিরোধী দলীয় কাঠামোয় চিফ হুইপ বা গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে অবস্থান পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যেত না। রাজনীতিতে কৌশলগত সিদ্ধান্ত অনেক সময় তাৎক্ষণিক আবেগ, আত্মসম্মান বা অভ্যন্তরীণ চাপের ভিত্তিতে নেওয়া হয়, কিন্তু নির্বাচনী রাজনীতির অঙ্ক নির্মম। ভোটের সংখ্যা, মাঠ পর্যায়ের কর্মী সংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা এবং প্রতীকের গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়েই ফল নির্ধারিত হয়। চরমোনাই হয়তো ভেবেছিল জামায়াতের ছায়া থেকে বেরিয়ে এলে তারা স্বতন্ত্র পরিচয়ে বিকশিত হবে, কিন্তু বাস্তবে জোট রাজনীতির সুবিধা হারিয়ে তারা সাংগঠনিক সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। বরগুনার নবনির্বাচিত এমপি ও তার অনুসারীরা দাবি করেছেন তাদের বেরিয়ে আসার কারণেই প্রধান প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতায় এসেছে, কিন্তু নির্বাচনী তথ্য বিশ্লেষণ এই দাবিকে সমর্থন করে না। কারণ যেসব আসনে জামায়াত হেরেছে সেখানে চরমোনাইয়ের ভোট যোগ করলেও ফল পাল্টাত না। ব্যবধান কিছুটা কমতে পারত, কিন্তু জয়ের সমীকরণ বদলাত না। ফলে কিং মেকার তত্ত্ব বাস্তবতায় টেকসই নয়। রাজনীতিতে দীর্ঘমেয়াদী অবস্থান গড়তে হলে কৌশলগত ধৈর্য প্রয়োজন। জোটে থেকে ধীরে ধীরে শক্তি বাড়ানো, সাংগঠনিক বিস্তার ঘটানো এবং নির্বাচনী বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আসন দাবি করা, এটি অনেক দলই অনুসরণ করেছে। হঠাৎ করে সর্বত্র প্রার্থী দিয়ে নিজেদের শক্তি যাচাই করতে গিয়ে বিপর্যয় ঘটল, তা পুনরুদ্ধার করতে সময় লাগবে। ৯৬% আসনে জামানত হারানো শুধু সংখ্যাগত পরাজয় নয়, এটি প্রতীকীভাবে একটি বার্তা। ভোট ব্যাংকের বাস্তবতা আত্মবিশ্বাসের চেয়ে ভিন্ন। সব মিলিয়ে বিশ্লেষণ বলছে এই বিচ্ছেদে জামাতের বড় ক্ষতি হয়নি, বরং তারা কিছু ক্ষেত্রে লাভবান হয়েছে। চরমোনাইয়ের ক্ষেত্রে সম্ভাব্য লাভের পথ সংকুচিত হয়েছে। যদি তারা জোটে থাকত তাহলে সংসদে উল্লেখযোগ্য উপস্থিতি, উচ্চকক্ষে বাড়তি প্রতিনিধিত্ব এবং ইসলামপন্থী রাজনীতিতে দ্বিতীয় শক্তি হওয়ার সুযোগ ছিল। তারা এখন সংগঠন পুনর্গঠন কৌশল ও পুনর্মূল্যায়নের কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জোটভিত্তিক নির্বাচন নতুন কিছু নয়। প্রতিটি জোট ভাঙা বা গড়া একটি বড় কৌশলগত পদক্ষেপ। এই ঘটনা দেখিয়েছে যে রাজনৈতিক আত্মবিশ্বাস প্রয়োজন, কিন্তু তা বাস্তব নির্বাচনী অঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে ফলাফল প্রত্যাশিত হয় না। ইসলামপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। সংগঠনের শক্তি, ভোটের পরিসংখ্যান ও কৌশলগত ধৈর্যের সমন্বয় ছাড়া বড় রাজনৈতিক অবস্থান অর্জন করা কঠিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।